ভালোবাসার সম্পর্কে বিশ্বাস হলো সেই সুতোর মতো, যা একবার ছিঁড়ে গেলে হাজার গিঁট দিয়েও তাকে আর আগের মতো নিখুঁত করা যায় না। চোখের সামনে যা দেখা যায় তা সবসময় ধ্রুব সত্য হয় না। কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যার মাসুল গুনতে হয় সারা জীবন ধরে। এক লহমার ভুল বোঝাবুঝি, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে তোলা সাজানো সংসার। আজ আপনাদের সামনে এমন এক দুর্ধর্ষ পুলিশ অফিসারের গল্প তুলে ধরব, যিনি আইনের চোখে সত্য খুঁজতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটিকেই হারিয়ে ফেলেছিলেন। যখন বহু বছর পেরিয়ে আসল সত্য তার সামনে এসে দাঁড়াল, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে এবং অনুশোচনার আগুনে পোড়া ছাড়া তার আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। চলুন শোনা যাক সেই হৃদয় বিদারক কাহিনী, যা আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কে তাড়াহুড়ো করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে একে অপরের প্রতি অন্ধবিশ্বাসের চেয়েও বেশি একে অপরকে বোঝা জরুরি। গল্পটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকা শহরের বুকে ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। চিরচেনা নিয়মে ব্যস্ত রাস্তার বুকে হালকা কোলাহলের সৃষ্টি হচ্ছে। রাস্তার ধারের চায়ের দোকানগুলো থেকে ওড়া ধোঁয়া আর প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষের টুকিটাকি আলাপচারিতার মাঝে নিত্যদিনের এক সাধারণ অথচ প্রাণবন্ত জীবনের ছবি ফুটে উঠছিল। এই কোলাহলমুখর শহরেরই এক ছিমছাম শান্ত আবাসিক এলাকায় অবস্থিত ছিল পুলিশ ইন্সপেক্টর নাদিয়া রহমানের বাড়ি। সেই বাড়ির অন্দরমহল যেন বাইরের রুক্ষ পৃথিবী থেকে একেবারেই ভিন্ন। সেখানে এক অভাবনীয় ভারসাম্য এবং নিবিড় শান্তিময় পরিবেশ বিরাজ করত। বাড়িটি স্রেফ ইটপাথরের কোনো সাধারণ গৃহ ছিল না, বরং স্বামী স্ত্রীর মধ্যকার গভীর বোঝাপড়া, জীবনের সরলতা এবং পারস্পরিক অটুট সম্মানের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা এক সুদৃঢ় সম্পর্কের প্রতীক ছিল, যেখানকার প্রতিটি সকাল শুরু হতো বাঁচার নতুন এক আশা জাগিয়ে। ৩৪ বছর বয়সী পুলিশ কর্মকর্তা নাদিয়া রহমান নিজের পেশাগত জীবনে অত্যন্ত কঠোর, আপোষহীন এবং সৎ একজন মানুষ হিসেবে পুরো ডিপার্টমেন্টে সুপরিচিত ছিলেন। তার পুলিশের উর্দিতে যেমন এক ইস্পাত কঠিন দৃঢ়তা লেগে থাকত, ঠিক তেমনি বাড়ির চৌখাট পেরোলেই সেই দুর্ধর্ষ নাদিয়া একদম পাল্টে গিয়ে হয়ে যেতেন এক মমতাময়ী মা এবং সাধারণ এক স্ত্রী। তার ৩৮ বছর বয়সী স্বামী ইমতিয়াজ আহমেদ ছিলেন শহরের স্বনামধন্য একটি কলেজের অত্যন্ত সম্মানিত শিক্ষক, যাকে সবাই এক বাক্যে একজন আদর্শ ও নীতিবান মানুষ হিসেবেই চিনত। ছাত্রদের মাঝে তার প্রতি অগাধ সম্মান কেবল তার পুঁথিগত জ্ঞানের কারণেই ছিল না, বরং তার অমায়িক আচরণ এবং গভীর সংবেদনশীলতার জন্যেও ছিল। তাদের ৮ বছরের ছোট্ট মেয়ে আয়াত ছিল সেই বাড়ির সবচেয়ে আদরের কেন্দ্রবিন্দু, যার এক চিলতে নিষ্পাপ হাসি পুরো বাড়িটিকে সারাক্ষণ প্রাণবন্ত করে তুলত। বাড়ির পরিবেশ সবসময়ই ফুরফুরে এবং আনন্দময় থাকত, যেখানে দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তের মাঝেই তাদের পৃথিবীর সবচেয়ে বড় সুখ লুকিয়েছিল। ইমতিয়াজ প্রতিদিন সকালে কলেজে পড়াতে যাওয়ার আগে নিজের আদরের মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটাতেন, এবং নাদিয়া নিজের ডিউটিতে বেরোনোর আগে তার হাসিমুখর পরিবারের দিকে তাকিয়ে এক বুক তৃপ্তির শ্বাস নিতেন। এটি এমন একটি ছিমছাম জীবন ছিল যেখানে আকাশ ছোঁয়া কোনো বড় স্বপ্নের লোভ ছিল না, বরং ছোট ছোট সুখের অবিরাম এক ধারাবাহিকতা ছিল। ইমতিয়াজের জীবনযাপন খুবই সাদামাটা ছিল, কিন্তু তার বুকের ভেতর লুকিয়েছিল এক গভীর মানবিক সংবেদনশীলতা। তিনি তার ছাত্রদের কেবল পাঠ্যবইয়ের শুকনো জ্ঞান দিতেন না, বরং জীবনের প্রকৃত মূল্যবোধ এবং নৈতিকতাও পরম যত্নে শেখাতেন। কলেজে তার ভাবমূর্তি ছিল এমন একজন শিক্ষকের, যিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজের পরিবারের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করতেন। তার কাছে শিক্ষকতা কেবল মাস শেষে বেতন পাওয়ার কোনো চাকরি ছিল না, বরং এটি ছিল এক পবিত্র দায়িত্ব যা তিনি পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে আজীবন পালন করে আসছিলেন। আর ঠিক এ কারণেই পুরো কলেজে তার নামটি অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হতো। কিন্তু প্রতিটি স্থিতিশীল ও সুন্দর জীবনের গল্পের মতোই তাদের এই সুখের জীবনেও আচমকা এমন একটি ভয়ঙ্কর মোড় এলো, যা সবকিছু একেবারে তছনছ করে দিল। একদিন কলেজে হঠাৎ করেই এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যা পুরো ক্যাম্পাসের পরিবেশকে গভীরভাবে নাড়িয়ে দিল। সেই কলেজেরই একজন শিক্ষিকা তানিয়া সেন আকস্মিকভাবে ইমতিয়াজের উপর গুরুতর অভিযোগ তুললেন যে তিনি নাকি তার সাথে অশালীন এবং কুরুচিপূর্ণ আচরণ করেছেন।
এই মারাত্মক অভিযোগ কেবল শূন্যে ভাসানো একটি শব্দ ছিল না, বরং এটি এমন একটি ভয়াবহ ধাক্কা ছিল যা একজন আজীবন সম্মানিত ব্যক্তির পুরো চরিত্র ও পরিচয়কেই প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। কলেজের ভেতরে এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং দেখতে দেখতে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে গেল। পরিস্থিতি তখন আরও ঘোলাটে ও গুরুতর হয়ে উঠল যখন সেই একই কলেজের আরেকজন শিক্ষক রফিক জোয়ারদার এই বানোয়াট অভিযোগের সত্যতা স্বীকার করে সাক্ষ্য দিলেন। পুরো ঘটনার পেছনের আসল সত্য না জেনেই ইমতিয়াজকে একতরফাভাবে দোষী সাব্যস্ত করা হলো এবং তাকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এই নির্মম সিদ্ধান্ত কেবল একটি প্রাতিষ্ঠানিক প্রশাসনিক পদক্ষেপ ছিল না, বরং এটি একজন সৎ মানুষের পুরো জীবনের ওপর লেপে দেওয়া এমন একটি কলঙ্কের দাগ ছিল যা কোনোভাবেই মোছা সহজ ছিল না। যখন এই ভয়ঙ্কর সংবাদটি নাদিয়ার কানে এসে পৌঁছল, তখন সে এমন এক চরম মানসিক দ্বন্দ্বে এসে দাঁড়াল যেখানে তার পেশাগত কর্তব্য এবং তার স্ত্রীর সম্পর্ক একে অপরের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে রক্তচক্ষু দেখাচ্ছিল। একদিকে সে ছিল একজন আদর্শ পুলিশ কর্মকর্তা, যাকে সব সময় কেবল শক্ত প্রমাণ এবং ন্যায়ের ভিত্তিতে কঠিন সিদ্ধান্ত নিতে হতো, আর অন্যদিকে সে ছিল একজন সাধারণ স্ত্রী, যার নিজের জীবন সেই মানুষটির সাথেই আষ্টেপৃষ্টে যুক্ত ছিল যার ওপর এই ঘৃণ্য অভিযোগ উঠেছিল। এই প্রবল দ্বন্দ্ব তার মনের ভেতরে গভীরভাবে তোলপাড় করছিল, কিন্তু শেষমেশ সে তার ব্যক্তিগত আবেগের চেয়ে নিজের পেশাগত পদ এবং আইনের চোখকেই বেশি গুরুত্ব দিল। নাদিয়া কোনো রকম নমনীয়তা বা দুর্বলতা ছাড়াই এই বিষয়টি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দেখল এবং নিজের সামনে আসা প্রাথমিক তথ্য ও সাজানো প্রমাণগুলোকেই ধ্রুব সত্য বলে মেনে নিল। সে তার স্বামীর সত্যবাদী চোখের দিকে একবারও তাকানোর প্রয়োজন মনে করল না, বরং তার বদলে সেই প্রাণহীন কাগজগুলোর ওপর অন্ধভাবে বিশ্বাস করল যেগুলোতে মিথ্যা অভিযোগ লেখা ছিল। ঠিক সেই মুহূর্তটিতে সে তার জীবনের সবচেয়ে কঠোর এবং মর্মান্তিক সিদ্ধান্তটি নিল, যেখানে সে তার পবিত্র সম্পর্কের চেয়ে নিজের আইনের কর্তব্যকে একতরফাভাবে বেছে নিল। এই সিদ্ধান্ত কেবল ওই এক মুহূর্তের জন্য সীমাবদ্ধ ছিল না, বরং এটি তাদের দুজনের পুরো জীবনের ভবিষ্যৎ গতিপথ চিরতরে বদলে দেওয়ার মতো একটি ধ্বংসাত্মক পদক্ষেপ ছিল। ইমতিয়াজ সেই ভয়াবহ সময়ে নিজের হয়ে কিছু কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তার কথাগুলো যেন এক গভীর অভিমানে তার বুকের ভেতরেই চিরতরে বন্দী হয়ে গিয়েছিল। তিনি নিজের পক্ষে কোনো সাফাই গাইলেন না, কোনো অহেতুক তর্কে জড়ালেন না, কেবল এক শান্ত, বোবা এবং ভগ্ন দৃষ্টি নিয়ে বিনা বাক্যব্যয়ে সবকিছু মেনে নিলেন। তার জন্য সবচেয়ে বড় এবং অসহনীয় আঘাত এটি ছিল না যে তার ওপর মিথ্যে অভিযোগ উঠেছে, বরং তার কষ্টটি ছিল এখানেই যে মানুষটির ওপর তার জীবনের সবচেয়ে বেশি ভরসা ছিল, তার নিজের স্ত্রী, সে তার মুখ থেকে একটি কথাও না শুনেই তাকে নির্দ্বিধায় দোষী সাব্যস্ত করে নিল। সেই অভিশপ্ত দিনে তার বুকের ভেতরে এমন কিছু একটা চিরতরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যা হয়তো আর কখনোই কোনোদিন জোড়া লাগার মতো ছিল না। সেই গুমোট সন্ধ্যায় যখন তাদের প্রিয় বাড়ির দরজাটি বন্ধ হল, তখন সেটি কেবল কাঠের তৈরি একটি সাধারণ দরজা ছিল না, বরং সেটি ছিল একটি সম্পূর্ণ ও সুন্দর সম্পর্কের চূড়ান্ত সমাপ্তির কপাট। ইমতিয়াজ একটি কথাও না বলে নিঃশব্দে সেই প্রাণের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, যেখানে একসময় তার পুরো পৃথিবীটা পরম শান্তিতে বাস করত। তার চিরতরে চলে যাবার পর বাড়িতে আপাতদৃষ্টিতে সবকিছু আগের মতোই গোছানো ছিল, কিন্তু তারপরও বাড়ির ভেতরের প্রতিটি কোণের রূপ বদলে গিয়েছিল, আর নাদিয়া তখনও নিজের নেওয়া সেই নির্মম সিদ্ধান্তকেই সম্পূর্ণ সঠিক বলে মনে মনে সান্ত্বনা দিচ্ছিল। ইমতিয়াজের চিরতরে বাড়ি ছেড়ে চলে যাবার পর নাদিয়া রহমানের জীবন বাইরের পৃথিবী থেকে দেখলে বেশ স্বাভাবিক ও গোছানো মনে হলেও ভেতর থেকে তা ধীরে ধীরে অত্যন্ত কঠোর, শুষ্ক ও পুরোপুরি শূন্য হয়ে যাচ্ছিল। ঢাকা শহরের সেই একই ব্যস্ত রাস্তা, একই কোলাহলমুখর থানা, একই একঘেয়ে সরকারি রুটিন আগের মতোই চলতে থাকল, তবে এখন দিন শেষে তার বাড়ি ফেরার অর্থটা একেবারে বদলে গিয়েছিল। আগে যেখানে দরজার কড়া নাড়তেই একটি সম্পূর্ণ পরিবারের উষ্ণতা ও ভালোবাসা পাওয়া যেত, এখন সেখানে কেবল একগাদা যান্ত্রিক দায়িত্ব আর শূন্যতা বিরাজ করত। নাদিয়া নিজের অবচেতন মনকে জোর করে এটি বুঝিয়ে নিয়েছিল যে সে যা কিছু করেছে তা কেবল দেশের আইন এবং নিজের আত্মসম্মান রক্ষার তাগিদেই করেছে। সময় নিজের নিয়মে দ্রুতগতিতে এগিয়ে চলতে থাকল। কলেজে ইমতিয়াজের নাম ধীরে ধীরে একটি পুরনো ও ভুলে যাওয়া বিতর্কের মতো চাপা পড়ে গেল।
এবং পুরো শহরটিও সেই কলঙ্কজনক ঘটনাটি স্মৃতি থেকে মুছতে শুরু করল। নাদিয়া নিজেকে তার কাজের মাঝে এমনভাবে ডুবিয়ে দিল যেন তার কাছে অতীত নিয়ে ভাবার এক মুহূর্তেও কোনো ফুরসত না থাকে। সে তার ডিউটি এবং মেয়ের দেখভালের মাঝে নিজেকে বিভক্ত করে আক্ষরিক অর্থেই একটি আবেগহীন মেশিনের মতো জীবন কাটাচ্ছিল। বাইরের মানুষ তাকে একজন অত্যন্ত শক্তিশালী এবং কঠোর মহিলা কর্মকর্তা হিসেবেই দেখত, কিন্তু ভেতরের আসল সত্যটি ছিল এই যে সে তার মনের ভেতরের কোমল ও মানবিক অংশটিকে প্রায় চিরতরে সিলগালা করে দিয়েছিল, কারণ ঠিক ওই জায়গাতেই তার জীবনের সবচেয়ে বেশি ব্যথা ও রক্তক্ষরণ লুকিয়েছিল। এভাবে চলতে চলতে একদিন ভর দুপুরে তার কলেজের পুরনো বান্ধবী ফারহানা ইসলাম তার বাড়িতে বেড়াতে এলো। ফারহানা পেশায় একজন স্কুল শিক্ষিকা ছিল এবং নাদিয়ার সাথে তার বন্ধুত্ব সেই কলেজের সোনালি দিনগুলো থেকেই অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত ছিল। বহু বছরের পুরনো সেই আপন বোধ এখনও তাদের মাঝে অটুট ছিল, তাই তার আগমনে গুমোদ বাড়িতে কিছুক্ষণের জন্য হলেও একটি হালকা ও সতেজ স্বস্তির বাতাস ফিরে এলো। নাদিয়া খুব আনুষ্ঠানিক একটি হাসির সাথে তাকে সাদরে স্বাগত জানাল, নিজের হাতে চা বানাল এবং ছোট আয়াতকে ভেতরের ঘরে খেলতে পাঠিয়ে দিল। সবকিছু বেশ স্বাভাবিকভাবেই এগোচ্ছিল। ঠিক তখনই চা খেতে খেতে ফারহানার তীক্ষ্ণ নজর ডাইনিং এলাকার দেয়ালে রাখা একটি পুরনো পারিবারিক বাঁধানো ছবির ওপর গিয়ে পড়ল, যেখানে নাদিয়া, ইমতিয়াজ এবং ছোট্ট আয়াত একসাথে মিলে প্রাণ খুলে হাসছিল। ছবিটি দেখামাত্রই ফারহানার মুখের চেহারা হঠাৎ করেই বদলে গেল। তার চোখে প্রথমে বিস্ময়, তারপর গভীর অবিশ্বাস এবং এরপর এক অদ্ভুত গাম্ভীর্য নেমে এলো। সে অত্যন্ত ধীরে ধীরে নাদিয়ার কাছে ওই ছবির ব্যক্তিটির ব্যাপারে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, এবং যখন নাদিয়া খুব নির্বিকার ও নিষ্পৃহ কণ্ঠে জানাল যে ওই লোকটি তার স্বামী ছিল এবং সে তার কুকীর্তির জন্য তাকে নিজের জীবন থেকে চিরতরে আলাদা করে দিয়েছে, তখন ফারহানা কিছুক্ষণের জন্য একেবারে পাথরের মতো নিশ্চুপ হয়ে গেল। সেই অবিশ্বাস্য নীরবতায় এমন মনে হল যেন ঘরের ভেতরের বাতাস পর্যন্ত ভারী হয়ে জমে গেছে। নাদিয়া তার সে পুরনো সিদ্ধান্তকে ঠিক আগের মতোই কঠোরতার সাথে সঠিক প্রমাণ করার জন্য যুক্তি দিতে চেষ্টা করল, যেমনটি সে গত কয়েক মাস ধরে নিজের মনের সাথে করে আসছিল। কিন্তু ফারহানা সেদিন কেবল একজন সাধারণ বান্ধবী হয়ে তার বাড়িতে আসেনি। সে সম্পূর্ণ অজান্তেই নাদিয়ার জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সত্যটির ডালা নিয়ে উপস্থিত হয়েছিল। সে অত্যন্ত গাম্ভীর্যের সাথে নাদিয়াকে স্পষ্ট জানাল যে ইমতিয়াজের বিরুদ্ধে যে ঘৃণ্য অভিযোগগুলো উঠেছিল সেগুলো এখন কলেজ পাড়ায় সম্পূর্ণ একটি মিথ্যে এবং সাজানো ষড়যন্ত্র হিসেবে দিনের আলোর মতো সামনে চলে এসছে। সেই শিক্ষিকা তানিয়া সেন, যে কিনা ইমতিয়াজের ওপর ভিত্তিহীন অভিযোগ করেছিল, সে কিছুদিন পরেই সেই শিক্ষক রফিক জোয়ারদারের সাথেই হাত মিলিয়ে পালিয়েছে, যে তার ওই মিথ্যা অভিযোগের সত্যতা স্বীকার করে আদালতে সাক্ষ্য দিয়েছিল। তাদের দুজনের হঠাৎ করেই উধাও হয়ে যাওয়ার পর কলেজের ভেতরের অনেক চাপা পড়া নোংরা কথা প্রকাশ্যে আসতে শুরু করে এবং ধীরে ধীরে সবাই দিবালকের মতো বুঝতে পারে যে একজন সৎ মানুষ ইমতিয়াজকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছিল। এই ভয়াবহ কথাটি কান দিয়ে শুনতেই নাদিয়ার বুকের ভেতরে যেন সব রক্ত একসঙ্গে জমে বরফ হয়ে গেল। তার মনে হলো যেন তার কান এখন যা শুনেছে তা সম্পূর্ণ অসম্ভব এবং অবাস্তব। সে সঙ্গে সঙ্গে ফরহানার বলা এই কথাটিকে স্বাভাবিকভাবে কিছুতেই মেনে নিতে পারল না, কারণ এমনটা মেনে নেওয়ার অর্থ হল নিজেরই নেওয়া সেই চরম সিদ্ধান্তের ওপর সরাসরি প্রশ্ন তোলা এবং নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো। সে তার মনের ভেতরে আবারও সেই পুরনো আত্মরক্ষার অদৃশ্য দেওয়াল দাঁড় করালো এই বলে যে সে যা কিছুই করেছে তখনকার পরিস্থিতি বিবেচনা করেই করেছে। কিন্তু এবার তার বলার কণ্ঠে আগের মতো সেই ইস্পাত কঠিন দৃঢ়তা একেবারেই ছিল না। তার বুকের ভেতরে প্রথমবারের মতো এই ভয়াবহ সম্ভাবনা জন্ম নিয়েছিল যে সে কি তাহলে নিজের হাতেই একজন সম্পূর্ণ নির্দোষ এবং ভালোবাসার মানুষকে ধ্বংস করে দিল না তো। ফরহানার চলে যাওয়ার পর বাড়ির চারপাশের দেওয়ালগুলো নাদিয়ার কাছে আগের চেয়েও হাজার গুণ বেশি ভারী এবং দমবন্ধ করা মনে হতে লাগল। সে দেওয়ালে ঝোলানো সেই পারিবারিক ছবিটির সামনে একদম নিশ্চুপ হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, যাকে সে বহু বছর ধরে কেবল একটি মূল্যহীন অতীত স্মৃতি ভেবে অযত্নে ঝুলিয়ে রেখেছিল। সেই ছবিতে ইমতিয়াজের চেহারা ঠিক তেমনই অত্যন্ত শান্ত, পবিত্র এবং পরিষ্কার ছিল, যেমনটা তিনি তার সারাটা জীবন জুড়েই ছিলেন। সেই রাতে নাদিয়ার গলা দিয়ে এক লোকমা খাবারও নামল না। আয়াত না খেয়েই ঘুমিয়ে পড়ল। সারা বাড়িতে এক শ্মশানের নিস্তব্ধতা ছেয়ে গেল এবং নাদিয়া প্রথমবারের মতো আলমারি ঘেঁটে তার পুরনো মামলার ধুলা পড়া ফাইলগুলো বের করল। সে আজ সেগুলো একজন অভিমানী স্ত্রীর দৃষ্টিকোণ থেকে নয়, বরং একজন তীক্ষ্ণ তদন্ত কর্মকর্তার নিরপেক্ষ চোখ দিয়ে তন্ন তন্ন করে পড়তে শুরু করল।
যেভাবে সে এক একটি পাতা উল্টাতে লাগল, ঠিক সেভাবেই এমন অনেক বিশাল বিশাল ফাঁকফোকর ও ত্রুটি তার চোখে পড়তে শুরু করল, যা সে রাগের বশে আগে কখনো লক্ষ্যই করেনি। সাক্ষীদের জবানবন্দিগুলো ঘটনার সময়ের সাথে কোনোভাবেই মিল খাচ্ছিল না। মূল সাক্ষীর আচরণ অত্যন্ত সন্দেহজনক ছিল, এবং তানিয়ার অভিযোগের পেছনে তাদের যে ব্যক্তিগত স্বার্থ ছিল তা পরিষ্কারভাবেই ফাইলের পাতায় টের পাওয়া যাচ্ছিল। ফাইলের ভেতরে লিপিবদ্ধ থাকা তথ্যের চেয়েও নিজের সেই তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত তাকে আজ সবচেয়ে বেশি আঘাত দিচ্ছিল। সে খুব ভালোভাবেই বুঝতে পারল যে সে আসল সত্যকে যাচাই করাটাকে অনেক কম গুরুত্ব দিয়েছিল, এবং সমাজের চোখে নিজের তাৎক্ষণিক ভাবমূর্তি বাঁচানোটাকেই সবচেয়ে বেশি জরুরি বলে মনে করেছিল। সেই কাল রাতে নাদিয়ার বুকের ভেতরে একজন পুলিশ কর্মকর্তা চিরতরে মরে গিয়ে বরং এক ভগ্ন, পরাজিত এবং অপরাধবোধে ভোগা স্ত্রী জেগে উঠছিল। তার চোখের সামনে বারবার ইমতিয়াজের সেই শান্ত ও নীরব চেহারাটা ভেসে উঠছিল, সেই চেহারা যা সেদিন নিজের সাফাই দেওয়ার জন্য একটুও অস্থির বা মরিয়া হয়ে ওঠেনি, কারণ হয়তো তিনি সবচেয়ে বেশি আঘাত এই কথাটিতেই পেয়েছিলেন যে তার নিজের ভালোবাসার স্ত্রী তার কথাটুকু শোনার ন্যূনতম প্রয়োজনটুকুও বোধ করেনি। নাদিয়ার মনের ভেতরে প্রথমবারের মতো তীব্র অনুশোচনার আসল রূপটি পাহাড়ের মতো চেপে বসল। এটি কেবল সাধারণ কোনো ভুলের অনুভূতি ছিল না, বরং এমন এক ভয়াবহ অপরাধের জগদ্দল বোঝা ছিল যাকে জাগতিক আইনে নয়, কেবল নিজের দগ্ধ আত্মায় অনুভব করা যায়। ভোরের আলো ফোটা পর্যন্ত নাদিয়ার দু চোখের পাতায় এক ফোঁটাও ঘুম আসেনি। বাইরে ধীরে ধীরে সূর্য উঠছিল ঠিকই, কিন্তু তার ভেতরের জগতে এক নিকষ কালো অন্ধকার আরও ঘনীভূত হয়ে আসছিল। সে তার হাতের ফাইলটি ধীরে ধীরে বন্ধ করল, দেওয়ালের ছবিটির দিকে আবার ড্যাব ড্যাব করে তাকাল, এবং প্রথমবারের মতো তার ঠোঁটে কোনো কঠোরতার ছাপ ছিল না। সেখানে কেবল এক চরম ভাঙন ছিল, বুক ফাটা অনুতাপ ছিল, এবং এই ভয়াবহ ভয় ছিল যে আসল সত্যটা তার সামনে বড্ড বেশি দেরিতে সামনে আসেনি তো। ঠিক সেই মুহূর্তে তার মনে হল যে ইমতিয়াজ নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যায়নি, বরং সে নিজেই চরম অহংকারে নিজের হাতে তার জীবনের সবচেয়ে সৎ এবং খাঁটি মানুষটিকে চিরতরে হারিয়ে ফেলেছে। নাদিয়া ঠিক সেই দিন থেকেই ইমতিয়াজকে হন্যে হয়ে খোঁজার দৃঢ় সিদ্ধান্ত নিল। এই মরিয়া সন্ধান কেবল একজন হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করার ছিল না, বরং নিজেরই নেওয়া এক ভুল সিদ্ধান্তকে যে কোনো মূল্যে শুধরে নেওয়ার এক আপ্রাণ চেষ্টা ছিল। সে তার পুরনো সব সোর্স ও যোগাযোগগুলো ঘেঁটে দেখতে শুরু করল। কলেজের পুরনো শিক্ষকদের সাথে বারবার কথা বলল, শহরের সেই পাড়ায় গিয়ে ধর্ণা দিল যেখানে তারা বিয়ের পর একসাথে থাকত। কিন্তু সব জায়গা থেকেই কেবল একটি হতাশার উত্তর মিলল যে ইমতিয়াজ সেদিন হঠাৎ করেই কোথায় যেন চলে গিয়েছিলেন, এবং এরপর আর কেউ কোনোদিন তাকে এই শহরে দেখেনি। এই খবরটি নাদিয়ার জন্য আরও অনেক বেশি যন্ত্রণাদায়ক ও কষ্টের ছিল। এর সোজা অর্থ ছিল যে সে কেবল একজন জ্যান্ত মানুষকে হারায়নি, বরং তার পৃথিবীতে থাকা প্রতিটি চিহ্ন সে নিজের হাতে চিরতরে মুছে দিয়েছে। তাদের সেই পুরনো বাড়ির সিঁড়ি, সেই কাঠের দরজা, সেই খোলা আঙিনা, সব কিছু আগের মতোই দাঁড়িয়েছিল, কিন্তু এখন সেই প্রতিটি জিনিসই তাকে তীরের মতো আঘাত করছিল। যেখানে একসময় তাদের প্রাণ খোলা হাসি প্রতিধ্বনিত হতো, সেখানে এখন কেবলই এক গুমোট নিস্তব্ধতা ছিল। সে সেই অন্ধকার ঘরটিতেও গিয়ে বসল যেখানে ইমতিয়াজ প্রায়ই একা বসে গভীর মনোযোগে বই পড়তেন। নাদিয়া প্রথমবারের মতো মর্মে মর্মে অনুভব করল যে কারো অস্তিত্ব কেবল তার রক্তমাংসের শরীরের সাথে যুক্ত থাকে না, বরং তার না দেখা উপস্থিতির সাথেও গভীরভাবে যুক্ত থাকে, এবং সেই মায়াময় উপস্থিতি এখন চিরদিনের জন্য তার জীবন থেকে গায়েব হয়ে গিয়েছিল। নাদিয়ার বুকের ভেতরে এখন এক সীমাহীন অস্থিরতা পাকাপাকিভাবে স্থায়ী হয়ে গিয়েছিল। সে প্রতিদিন নতুন কোনো না কোনো ক্ষীণ আশা নিয়ে শহরের রাস্তায় বের হতো, পুরনো কোনো পরিচিত মানুষের সাথে দেখা করত, অজানা নতুন কোনো জায়গার খোঁজ পেলে সেখানে ছুটে যেত, কিন্তু প্রতিবারই তাকে এক বুক হতাশা নিয়ে খালি হাতে ফিরতে হতো। তার কাছে এখন খোঁজার মতো কোনো শক্ত সূত্র বা প্রমাণ ছিল না, কেবল এক বুক জ্বালা ধরানো অনুশোচনা ছিল, এবং একটি অন্ধ আশা ছিল যে হয়তো পৃথিবীর কোনো না কোনো কোণে ইমতিয়াজ এখনও কোনো মতে বেঁচে আছেন। সে তার ক্ষমতা খাটিয়ে পুলিশের নেটওয়ার্কও ব্যবহার করল, কিন্তু এই খোঁজকে সে কখনো কোনো দাপ্তরিক বা সরকারি রূপ দিল না, কারণ এটি সম্পূর্ণ একটি ব্যক্তিগত অপরাধ ও দায় ছিল, যা সে কোনোভাবেই জনসমক্ষে আনতে চায়নি। নদীর জলের মতো সময় আপন গতিতে বয়ে চলল, কিন্তু নাদিয়ার সেই হাহাকার মাখা খোঁজ অসম্পূর্ণই রয়ে গেল। এরই মাঝে চাকরিগত কারণে তার বদলি বন্দরনগরী চট্টগ্রামে হয়ে গেল। পুলিশের চাকরিতে এটি একটি খুবই সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া ছিল।
কিন্তু নাদিয়ার জন্য এই আকস্মিক পরিবর্তন কেবল বাসস্থানের জায়গার ছিল না, বরং মানসিক পরিস্থিতিরও ছিল। সে মনে মনে ভাবল যে হয়তো নতুন কোনো শহরে গিয়ে সে নিজের এই দগ্ধ অতীত থেকে কিছুটা হলেও মানসিক দূরত্ব তৈরি করতে পারবে। কিন্তু নির্মম সত্যটি ছিল এই যে তার অতীত এখন তার আত্মার একেবারে ভেতরে বাসা বেঁধেছিল, এবং তা থেকে পালিয়ে দূরত্ব তৈরি করা আর কোনোভাবেই সম্ভব ছিল না। সে যেখানেই ছুটে যেত, একই অপরাধবোধের প্রশ্ন তার ছায়ার মতো সাথে সাথে চলত। চট্টগ্রামে পৌঁছানোর পর নাদিয়া নিজেকে আবারও পাগলের মতো তার পেশাগত কাজের মধ্যে ডুবিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করল। নতুন এক কোলাহলমুখর শহর, নতুন দায়িত্বের চাপ, নতুন টিম, বাইরে থেকে সবকিছুই বদলে গিয়েছিল, কিন্তু তার মন এখনও সেই পুরনো ঢাকা শহরের অতীতেই আটকে ছিল। পতেঙ্গা সমুদ্র সৈকতে বয়ে চলা দমকা হাওয়া, কর্ণফুলী নদীর ঢেউ এবং শহরের প্রাকৃতিক সৌন্দর্য তার বুকের ভেতরের সেই ভয়ানক কোলাহলকে এক মুহূর্তের জন্যেও শান্ত করতে পারছিল না। সে প্রতিদিন নিজের পেশাগত কাজ সেই একই কঠোর সততার সাথে পালন করত, কিন্তু এখন তার চোখের দৃষ্টিতে আগের মতো সেই ইস্পাত কঠিন দৃঢ়তা একেবারেই ছিল না। পেশাগত জীবনে যে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার সময়ই তার সেই নিজের জীবনের পুরনো ভুল সিদ্ধান্তের কথা মনে পড়ে যেত আর বুক কেঁপে উঠত। এভাবে দিনের পর দিন কাটতে লাগল, কিন্তু নাদিয়ার বুকের ভেতরের সেই হাহাকার করা শূন্যতা সময়ের সাথে সাথে আরও গভীর হতে থাকল। সে এখন খুব ভালোভাবেই বুঝতে শুরু করেছিল যে সময় কেবল সামনের দিকেই এগিয়ে যায়, পেছনের ভুল শোধরানোর সুযোগ দেয় না। আর কিছু মারাত্মক ভুল এমন হয় যা প্রতি মুহূর্ত অতিক্রান্ত হওয়ার সাথে সাথে পাহাড়ের চেয়েও আরও ভারী হতে থাকে। তাকে সারাক্ষণ এই এক ভয় কুড়ে কুড়ে খাচ্ছিল যে সে তাকে খুঁজতে গিয়ে অনেক বেশি দেরি করে ফেলেনি তো। এই ভয়ে কেবল ইমতিয়াজকে চিরতরে হারিয়ে ফেলার ছিল না, বরং এই ভয়ানক আশঙ্কারও ছিল যে কোথাও সে তার কাছে গিয়ে একবার ক্ষমা চাওয়ার শেষ সুযোগটুকুও না আবার হারিয়ে বসে। চট্টগ্রাম শহরের ভিড়ভাট্টায় ভরা ব্যস্ত রাস্তা এবং রেলওয়ে স্টেশনের নিত্যদিনের দৌড়ঝাঁপের মাঝে নাদিয়ার তৃষ্ণার্ত চোখ এখন প্রতিটি অচেনা চেহারাকেই খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করেছিল। তার কাছে রাস্তার প্রতিটি নুয়ে পড়া অসহায় মানুষ, প্রতিটি ক্লান্ত ও বিধ্বস্ত চেহারা কোনো না কোনোভাবে কেবল ইমতিয়াজের কথাই বারবার মনে করিয়ে দিত। তার এই অন্তহীন খোঁজ এখন এক প্রকার বাতিকে বা অভ্যাসে পরিণত হয়েছিল, এমন একটি যন্ত্রণাদায়ক অভ্যাস যা তাকে প্রতিদিন সকালে আসা এবং রাতে নিরাশার মাঝে পেন্ডুলামের মতো দোলাতে থাকত। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বরাবরের মতোই চরম কোলাহল, উপচে পড়া ভিড় এবং মানুষের দৌড়ঝাঁপে সম্পূর্ণ ভরপুর ছিল। বিশাল প্ল্যাটফর্মে মানুষের অবিরাম যাতায়াত, ফেরিওয়ালা আর চাওয়ালাদের তীক্ষ্ণ হাঁকডাক, ট্রেনের কান ফাটানো বাঁশি এবং গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রীদের প্রবল তাড়াহুড়ো। নাদিয়া সেদিন পুলিশ ডিপার্টমেন্টের একটি জরুরি মিটিংয়ের সূত্রে ওই স্টেশনে পৌঁছেছিল, কিন্তু তার মন কোনোভাবেই কাজে ছিল না। তার ক্লান্ত চোখ সেই বিশাল ভিড়ের মাঝে অবচেতনভাবেই কোনো এক অজানা চেহারাকে হন্যে হয়ে খুঁজছিল, যেন তার বুকের ভেতরে সেই অস্থিরতা এখন সব জায়গায় তাকে এই কাজটি করতেই বাধ্য করছিল। প্ল্যাটফর্ম দিয়ে ধীর পায়ে হাঁটার সময় হঠাৎ করেই তার নজর এক অন্ধকার কোণে বসে থাকা একজন জরাজীর্ণ ভিক্ষুকের ওপর গিয়ে পড়ল। লোকটির গায়ে একেবারে ছেঁড়া, ধুলিমলিন পুরনো পোশাক ছিল, তার মাথার চুলগুলো উস্কোখুস্কো ও জট পাকানো ছিল, এবং পুরো চেহারা রাস্তার ধুলো ও চরম ক্লান্তিতে ঢাকা ছিল। সে তার ঠিক সামনে রাখা একটি ভাঙা ছোট বাটিতে পড়ে থাকা ভিক্ষার কিছু কয়েন এক মনে গুনছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল তার চেহারায় কোনো রকম লোভ বা লালসা ছিল না, কেবল এক অদ্ভুত ক্লান্তিকর শান্তি বিরাজ করছিল। নাদিয়ার নজর তার উপর গিয়ে কিছুক্ষণের জন্য একেবারে থমকে গেল, যেন তার বুকের ভেতরে কোনো এক অজানা বিপদের সংকেত তীব্রভাবে বেজে উঠেছে। সে মহাবিষ্টের মতো ধীরে ধীরে সেই লোকটির দিকে এগিয়ে গেল, কিন্তু তার প্রতিটি কদমের সাথে সাথে তার বুকের ভেতরে এক অদ্ভুত ঘাবড়াহট জ্যামিতিক হারে বেড়েই চলেছিল। সে যেভাবে লোকটির কাছে পৌঁছতে লাগল, তার হৃৎপিণ্ড তত দ্রুত ধরফর করতে শুরু করল। কাছে যাওয়ার পর লোকটির চেহারা এখন একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, এবং ঠিক সেই মুহূর্তেই নাদিয়ার চারপাশের সময় যেন চিরতরে থমকে গেল। সেই চেনা চেহারাটি একদম বদলে গিয়েছিল, অত্যন্ত রোগা ও দুর্বল ছিল, কিন্তু সেই চোখের দৃষ্টিতে এমন একটি স্পষ্ট পরিচয় ছিল যাকে নাদিয়া চাইলেও কখনোই ভুলতে পারত না। সে আর কেউ নয়, সে ছিল খোদ ইমতিয়াজ, সেই একই মানুষ যাকে সে বহু বছর আগে চরম অপমানে নিজের জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে নাদিয়ার বুকের ভেতরে যেন গোটা পৃথিবীটা একসঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখের সামনে আজ কোনো সাধারণ ভিক্ষুক নয়, বরং তার নিজের ফেলে আসা অতীত বসেছিল,
যা এখন এমন এক করুণ অবস্থায় ছিল যাকে ওই অবস্থায় দেখে যে কোনো পাষাণ মানুষেরও ভেতর থেকে কেঁপে উঠবে। সে অশ্রুসিক্ত চোখে দেখল যে লোকটি তার ভিক্ষার বাটিতে পড়ে থাকা সামান্য কয়েনগুলো নিজের খাবার কেনার জন্য খরচ করার বদলে তার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা পথকলি কিছু ক্ষুধার্ত বাচ্চার মধ্যে পরম মমতায় ভাগ করে দিচ্ছিল। তার কাছে দেবার মতো খুব বেশি কিছু ছিল না, কিন্তু নিজের কাছে যাই সামান্য কিছু ছিল সে তা নির্দ্বিধায় অন্যের সাথে ভাগ করে নিচ্ছিল। এই নিঃস্বার্থ দৃশ্যটি নাদিয়ার অপরাধী বুকে কোনো বিষাক্ত তীক্ষ্ণ তীরের মতো সজোরে বিঁধল, কারণ সে খুব ভালো করেই জানত যে এ তো সেই একই মানুষটি যে সারাটা জীবন কেবল নিজের কথা না ভেবে অন্যের জন্যই বাঁচতে শিখেছিল। নাদিয়া সেখান থেকে কয়েক কদম দূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার পায়ে যেন আর এতটুকু কোনো জোর অবশিষ্ট ছিল না যে সে আর এক পাও সামনে এগোতে পারে। তার ঝাপসা চোখের সামনে একসাথে অতীতের অনেকগুলো স্মৃতি দৃশ্য হয়ে ভাসতে শুরু করল। সেই অভিশপ্ত দিন যখন সে তাকে নির্দয়ভাবে বাড়ি থেকে চলে যেতে বলেছিল, তার সেই শান্ত নীরব চেহারা, সেই ভগ্ন দৃষ্টি, এবং আজ এখন সেই একই মানুষটি তার ঠিক সামনে এই ভিখারির অবস্থায় বসে আছে। এটি কেবল দুজন মানুষের একটি সাধারণ সাক্ষাৎ ছিল না, বরং এটি এমন একটি ভয়াবহ মুখোমুখি হওয়া ছিল যা তার আত্মাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। বেশ কিছুক্ষণ পর সে অনেক কষ্টে নিজেকে সামলে তার কাছে যাওয়ার শেষ সাহসটুকু জোগাড় করল। তার বুকের ভেতরে জমানো অনুভূতির এক বিশাল সুনামি বইছিল, কিন্তু বাইরে সে নিজেকে প্রাণপণ শান্ত রাখার চেষ্টা করছিল। সে কাঁপতে কাঁপতে তার ঠিক সামনে গিয়ে দাঁড়াল, কিন্তু গলা দিয়ে কথাগুলো যেন আর বেরোল না, সেখানেই আটকে গেল। সে হাজার চেষ্টা করেও একটি শব্দও উচ্চারণ করতে পারছিল না। তার সামনে জ্যান্ত দাঁড়িয়ে থাকা সত্য এতটাই বেশি ভারী ছিল যে তা মুখ ফুটে প্রকাশ করার জন্য তার ডিকশনারিতে আর কোনো শব্দই বেঁচে ছিল না। ইমতিয়াজ খুব ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকালেন, কিন্তু তার সেই ঘোলাটে চোখে নাদিয়ার প্রতি কোনো পরিচিতির ছিটেফোঁটাও ছিল না। সেখানে কেবল একটি চরম ক্লান্ত দৃষ্টি ছিল, যার মধ্যে ফেলে আসা জীবনের বহু বছরের জমাট বাঁধা যন্ত্রণা মিশেছিল। তিনি নাদিয়াকে ঠিক সেভাবেই নির্লিপ্ত চোখে দেখলেন, যেভাবে তিনি স্টেশনের অন্য কোনো অচেনা অপরিচিত মানুষকে প্রতিদিন দেখতেন। তার সেই শূন্য বৃষ্টিতে আজ কোনো অভিযোগ ছিল না, কোনো জবাবদিহির প্রশ্ন ছিল না, শুধু এক মহাসমুদ্রের মতো দূরত্ব ছিল যা এই বহু বছরের একটানা নীরবতা দিয়ে তিল তিল করে তৈরি হয়েছিল। তার এই না চেনার দূরত্ব নাদিয়ার জন্য দুনিয়ার যে কোনো কঠিন শাস্তির চেয়ে কোনো অংশেই কম ছিল না। ঠিক সেই মুহূর্তে নাদিয়ার ভেতরের তিল তিল করে জমানো সমস্ত সাহস বালির বাঁধের মতো ভেঙে পড়ল। সে মনে প্রাণে চেয়েছিল যে তিনি তাকে অন্তত চিনে নিন, তাকে দেখে কিছু বলুন, তাকে গলা ফাটিয়ে বকুন, তাকে কঠিন প্রশ্ন করুন। কিন্তু তার সামনে জরাজীর্ণ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটি যেন নিজের সমস্ত অতীত থেকেই নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। ইনি সেই পুরনো হাসিখুশি ইমতিয়াজ ছিলেন না যাকে সে এতকাল চিনত, বরং এমন একজন রিক্ত ব্যক্তি ছিলেন যিনি নিজের জীবনের প্রতিটি সম্পর্ক ও মায়া থেকে নিজেকে চিরতরে আলাদা করে নিয়েছিলেন। তার এই পরিবর্তন নাদিয়ার জন্য চরম অসহনীয় ছিল, কারণ সে খুব ভালো করেই জানত যে তার আজকের এই করুণ অবস্থার পেছনে কোথাও না কোথাও তার নিজের নেওয়া সেই হঠকারী সিদ্ধান্তই শতভাগ দায়ী ছিল। তার হাত থরথর করে কাঁপছিল, দুই চোখ বেয়ে অঝরে জল পড়ছিল, কিন্তু সে আপ্রাণ নিজেকে সামলানোর চেষ্টা করছিল। সে মর্মে মর্মে বুঝতে পারল যে এটি কেবল একজন মানুষের বর্তমান অবস্থা নয়, বরং তারই নিজের করা জঘন্য ভুলের চরম পরিণাম, যা আজ তার সামনে জীবন্ত মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতরের অনুশোচনার আগুন এখন আরও ভয়ঙ্কর তীব্র হয়ে উঠেছিল, এবং সে বুঝতে পেরেছিল যে জীবনে কিছু চরম ভুল এমন হয় যার কোনো সহজ বা সাধারণ প্রায়শ্চিত্ত এই পৃথিবীতে হয় না। ইমতিয়াজ কিছুক্ষণ বোবা দৃষ্টিতে তাকানোর পর নিজের দৃষ্টি সেখান থেকে ঘুরিয়ে নিলেন এবং অত্যন্ত ধীরে ধীরে পা টেনে টেনে সেখান থেকে উঠে হাঁটা শুরু করলেন। তিনি একবারের জন্যও পেছনে ফিরে তাকালেন না, যেন তার কাছে সেই মুহূর্তটিও স্টেশনের অন্য কোনো সাধারণ দিনের মতোই খুব তুচ্ছ ছিল। নাদিয়া স্তব্ধ হয়ে ঠিক সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পায়ের তলার শক্ত মাটি চিরতরে সরে গিয়েছিল। সে ভেতর থেকে চিৎকার করে চাইলেও তাকে ডাক দিয়ে থামাতে পারল না, কারণ তাকে থামানোর মতো তার কাছে এখন আর বিন্দুমাত্র কোনো অধিকার অবশিষ্ট ছিল না। স্টেশনের প্ল্যাটফর্মের সেই বিশাল ভিড় আবারও নিজের কোলাহলের গতিতে ফিরে এলো, কিন্তু নাদিয়ার জন্য তার জীবনের সময় যেন ঠিক ওখানেই থমকে দাঁড়িয়ে গিয়েছিল।
সে তার জীবনে প্রথমবারের মতো চরম সত্যিটা বুঝতে পারল যে সে কেবল তার প্রিয় মানুষটিকেই হারায়নি, বরং তার নিজের পুরো সাজানো পৃথিবীটাকেই নিজের হাতে ভেঙে চুরমার করে দিয়েছিল। তার এই অপরাধবোধের অনুভূতি এতই বেশি গভীর ছিল যে তার মনে হল যেন তার আত্মার ওপর এমন একটি বিশাল পাহাড়ের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যা সে এই জন্মে আর কখনোই নামাতে পারবে না। সেদিন নাদিয়া স্টেশনের সেই সরকারি মিটিংয়ে ঠিকই উপস্থিত হয়েছিল, কিন্তু তার মন সেখানে বিন্দিমাত্র ছিল না। তার সামনে সারি সারি ফাইল ও কাগজ ছিল, মিটিংয়ের মানুষজন ছিল, কাজ নিয়ে কথাবার্তা চলছিল, কিন্তু সে সব কিছু শুনেও যেন আদতে কিছুই শুনতে পাচ্ছিল না। তার মাথার ভেতরে কেবল সেই জরাজীর্ণ চেহারাটাই বারবার ঘুরপাক খাচ্ছিল, সেই ক্লান্ত ঘোলাটে চোখ দুটো এবং সেই অজানা অচেনা দৃষ্টি যা তাকে ভেতর পর্যন্ত দুমড়ে মুচড়ে দিয়েছিল। স্টেশনের এই সাক্ষাৎ কেবল একটি পুনরায় শুরু ছিল, কিন্তু এটি সেই ভয়াবহ যন্ত্রণার শুরু ছিল যা এখন তার সামনের পুরো জীবনটাকে একেবারে বদলে দিতে চলেছিল। যখন সে কাজ শেষে স্টেশন থেকে বাড়ি ফিরে এলো, তখন তার বুকের ভেতরে একটি নতুন ও দৃঢ় সংকল্প জন্ম নিয়েছিল। সে এখন আর কেবল অনুশোচনা নিয়ে তিলে তিলে মরতে চায়নি, বরং তার সেই হারিয়ে যাওয়া পরম সত্যকে যে কোনো মূল্যে আবার নিজের জীবনে ফিরে পেতে প্রতিটি সম্ভাব্য চেষ্টা করতে চেয়েছিল। সে এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে যদি সে এখনও সামান্যতম দেরি করে, তবে হয়তো সে চিরকালের জন্যই সেই অমূল্য মানুষটিকে হারাবে যাকে সে নিজের বোকামিতে সবচেয়ে বেশি হারিয়ে বসেছে। পরদিন চট্টগ্রাম স্টেশনের সেই চেনা ভিড়, সেই একই কোলাহল আজও সেখানে উপস্থিত ছিল, কিন্তু নাদিয়ার অস্থির চোখ এখন কেবল ওই একটি চেহারাকেই পাগলের মতো খুঁজছিল। সে স্টেশনের প্রতিটি কোণে কোণে গেল, প্রতিটি লম্বা প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা ঘুরে বেড়াল, এমন সব সম্ভাব্য জায়গা খুঁটে খুঁটে দেখল যেখানে সে গতবার ইমতিয়াজকে বসে থাকতে দেখেছিল, কিন্তু তাকে আজ কোথাও খুঁজে পাওয়া গেল না। তার প্রতিটি কদমের সাথে সাথে বুকের ভেতরের অস্থিরতা ও ভয় বেড়েই চলেছিল। সে স্টেশনের এক একজন ভাসমান মানুষের কাছে তার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু লজ্জায় ও ভয়ে কথাগুলো তার গলার ভেতরেই আটকে যেত। খুঁজতে খুঁজতে অবশেষে তার নজর স্টেশনের একজন পুরনো পরিচ্ছন্নতা কর্মী রহিম মিয়ার ওপর গিয়ে পড়ল, যে সেখানে দীর্ঘ বহু বছর ধরে কাজ করছিল এবং প্রতিদিন আসা যাওয়া করা প্রায় প্রত্যেক স্থায়ী ভাসমান মানুষকে খুব ভালো করেই চিনত। রহিম মিয়া নাদিয়ার এই পাগলের মতো অস্থিরতা দেখে খুব সহজেই সব বুঝতে পারল। সে তাকে জানালো যে ভিখারিটিকে সে খুঁজছে, গত রাতে তার শরীর হঠাৎ করেই খুব খারাপ হয়ে গিয়েছিল এবং তাকে মুমূর্ষু অবস্থায় রেলওয়ের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ভয়ঙ্কর কথাটি শুনতেই নাদিয়ার বুকের ভেতরে এক অদ্ভুত মরণ ভয় দ্রুত ছড়িয়ে পড়ল। তার মনে হল যেন সময় নামের বালু তার হাতের মুঠো থেকে খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং তার প্রতি মুহূর্তের সামান্য দেরি তাকে কোনো এক চরম অমঙ্গলের আরও কাছাকাছি টেনে নিয়ে যাচ্ছে। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পাগলের মতো দৌড়ে হাসপাতালের দিকে পা বাড়াল। যে কোনো সরকারি হাসপাতালের সাধারণ পরিবেশ যে কোনো সংবেদনশীল ও সুস্থ মানুষের জন্যই খুব ভারী ও দমবন্ধ করা হয়ে থাকে। চিকিৎসার জন্য মানুষের লম্বা সারি, রোগীদের ক্লান্ত ও বিধ্বস্ত চেহারা এবং চারদিকে ছড়িয়ে থাকা এক না বলা তীব্র যন্ত্রণা, এসবের মাঝ দিয়ে যাওয়ার সময় নাদিয়ার বুক খুব দ্রুত ধড়ফড় করছিল। সে এক একটি জেনারেল ওয়ার্ডে গিয়ে প্রতিটি ভিড়কে তন্ন তন্ন করে দেখছিল, যেন তার তৃষ্ণার্থ চোখ প্রতিটি রুগ্ন চেহারায় কেবল ইমতিয়াজকেই খুঁজছিল। তার প্রতিটি কদম ফেলার অনুভূতি তার জন্য পাহাড়ের মতো ভারী ছিল, কিন্তু তার ভেতরের শেষ আশা তাকে জোর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। অবশেষে বিশাল একটি ওয়ার্ডের একদম শেষ প্রান্তের এক কোণায় সে সেই চিরচেনা চেহারাটি দেখতে পেল, যাকে সে এতদিন ধরে হন্যে হয়ে খুঁজছিল। ইমতিয়াজ একটি অত্যন্ত সাধারণ ও নোংরা বেডে চোখ বুজে শুয়েছিলেন। তার শরীর রোগভোগে অত্যন্ত দুর্বল ও কঙ্কাল সার হয়ে পড়েছিল এবং চেহারায় মৃত্যুর ক্লান্তির গভীর রেখা ফুটে উঠেছিল। এই অন্তিম সময়ে তার আশেপাশে নিজের বলতে আপন কেউ ছিল না, কেবল কিছু সস্তা মেডিকেল মেশিন এবং একজন ডিউটি নার্সের আনুষ্ঠানিক ও দায়সারা দেখভাল ছিল। এই নির্মম দৃশ্যটি নাদিয়ার জন্য সহ্য করা একেবারে অসম্ভব ছিল। সে স্বপ্নেও কখনো ভাবেনি যে সম্মানিত মানুষটির সাথে সে তার জীবনের একটা বিশাল ও সুন্দর অংশ কাটিয়েছে, তাকে জীবনের শেষ বেলায় এই চরম অবহেলিত অবস্থায় সম্পূর্ণ একা পাওয়া যাবে। নাদিয়া পা টেনে টেনে ধীরে ধীরে তার বেডের কাছে পৌঁছল এবং কিছুটা দূরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরে জমানো এত আবেগ একসাথে উথলে উঠছিল যে সে কোনোভাবেই নিজেকে আর সামলাতে পারছিল না। তার দুই চোখ বেয়ে অঝোর ধারায় অবিরাম জল গড়িয়ে পড়ছিল,
কিন্তু সে মুখ দিয়ে একটি শব্দও উচ্চারণ করল না। সে কেবল অপলক দৃষ্টিতে তাকে দেখতেই থাকল, যেন সেই প্রতিটি হারানো মুহূর্তকে সে নিজের চোখের ভেতর দিয়ে অন্তরে গুটিয়ে নিতে চায়, যা সে নিজের ভুলে বহু বছর আগে চিরতরে হারিয়ে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে সে জীবনের সবচেয়ে বড় সত্যটি অনুভব করল, যে মানুষের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা কেবল কোনো কিছু হারিয়ে ফেলা নয়, বরং এই নির্মম কথাটি জানা যে সে নিজের হাতেই সেই মহামূল্যবান জিনিসটিকে হারিয়েছে, যা তার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান ছিল। বেশ কিছুক্ষণ পর ওয়ার্ডের ডিউটি ডাক্তার তাকে বাইরে ডাকলেন এবং ইমতিয়াজের বর্তমান সংকটাপন্ন অবস্থার ব্যাপারে বিস্তারিত জানালেন। মেডিকেল পরীক্ষা অনুসারে ইমতিয়াজের 2টি কিডনি প্রায় পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং বিনা চিকিৎসায় তার শরীর ভেতর থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তারের কথায় লুকিয়ে থাকা একটি চরম সত্য ছিল, যাকে আর কোনোভাবেই লুকানো সম্ভব ছিল না। তার হাতে আর সময় খুব কম ছিল। কথা শুনতেই নাদিয়ার পায়ের তলার মাটি যেন ভূমিকম্পের মতো ধসে সরে গেল। সে খুব ভালো করেই বুঝতে পারল যে সে তার বোকামিতে কেবল তার অতীতকেই হারায়নি, বরং আজ সে তার বর্তমান এবং ভবিষ্যৎকেও চিরতরে হারানোর একেবারে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে আছে। নাদিয়ার এক মুহূর্ত দেরি না করেই কঠিন সিদ্ধান্ত নিল যে সে তাকে আর এই অবহেলিত অবস্থায় কোনোভাবেই ফেলে রাখবে না। সে নিজের সম্পূর্ণ খরচে এবং দায়িত্বে তাকে শহরের একটি অত্যন্ত উন্নত ও প্রাইভেট হাসপাতালে স্থানান্তরিত করল, যেখানে আধুনিক চিকিৎসার সমস্ত সুবিধা বিদ্যমান ছিল। তার এই সিদ্ধান্ত কেবল কোনো আইনি বা স্ত্রীর দায়িত্ব ছিল না, বরং এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় একটি প্রায়শ্চিত্ত, যা সে নিজের জীবনের বিনিময়ে যে কোনো মূল্যে পূরণ করতে চেয়েছিল। সে নিজের কাজ ফেলে দিন-রাত তার বেডের পাশে বসে থাকতে শুরু করল, তার প্রতিটি ছোটখাটো প্রয়োজনের নিখুঁত খেয়াল রাখতে লাগল, যেন সে তাদের সেই বহু বছরের জমে থাকা বিশাল দূরত্বকে এই শেষ কয়েকদিনের মাঝেই নিজের সেবা দিয়ে চিরতরে মুছে দিতে চাইছিল। কয়েকদিন পর সে ঢাকা থেকে তার মেয়ে আয়াতকেও প্লেনে করে ওই হাসপাতালে নিয়ে এল। আয়াত যখন এত বছর পর প্রথমবারের মতো তার বাবাকে এই মৃত্যু পথযাত্রী অবস্থায় দেখল, তখন তার নিষ্পাপ চোখে এক অজানা ও গভীর যন্ত্রণা ফুটে উঠল। ছোট মানুষটি পুরো ঘটনা কিছু বুঝতে পারছিল না ঠিকই, কিন্তু তার বুকের ভেতরে রক্তের এক গভীর সম্পর্ক নতুন করে জেগে উঠছিল। সে অত্যন্ত ধীরে ধীরে তার বাবার পাশে বসল এবং তার মুখের দিকে এক দৃষ্টে দেখতে লাগল, যেন সে সেই চেনা চেহারাটি নিজের স্মৃতি থেকে হাতড়ে মনে করার চেষ্টা করছিল, যাকে সে খুব ছোটবেলায় এক অভিশপ্ত দিনে হারিয়ে ফেলেছিল। সেই নীরব মুহূর্তে সেখানে আদান প্রদান করার মতো কোনো শব্দ ছিল না, কিন্তু সেখানে এমন একটি স্বর্গীয় অনুভূতি ছিল, যা ওই বিচ্ছিন্ন তিনজনকে আবারও এক অদৃশ্য ভালোবাসার সুতোয় শক্ত করে বেঁধে ফেলেছিল। নাদিয়া এখন ভেতর থেকে পুরোপুরি বদলে একজন নতুন মানুষ হয়ে গিয়েছিল। তার পেশাগত জীবনের সেই সমস্ত অহংকার ও কঠোরতা মোমের মতো গলে গিয়েছিল এবং তার জায়গা এক গভীর ও মানবিক সংবেদনশীলতা পুরোপুরি নিয়ে নিয়েছিল। সে তার জীবনের সেই প্রতিটি অভিশপ্ত মুহূর্ত বারবার স্মরণ করল, যখন সে তাড়াহুড়ো করে রাগের মাথায় ওই নির্মম সিদ্ধান্ত নিয়েছিল, যখন সে নিজের স্বামীকে বিশ্বাস করার বদলে বাইরের লোকের সন্দেহকে সত্য হিসেবে বেছে নিয়েছিল। এখন জীবন সায়ান্নে এসে সে এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে কোর্টের আইন এবং বিচার কেবল শক্ত কাগজপত্রে সীমাবদ্ধ নয়, বরং তা মানুষের সম্পর্ক এবং অনুভূতির মাঝেও বেঁচে থাকে। এবং ঠিক সেখানেই সে তার জীবনের সবচেয়ে বড় ও অমার্জনীয় ভুলটি করেছিল। ধীরে ধীরে হাসপাতালের দিন কাটতে থাকল এবং উন্নত চিকিৎসার কারণে ইমতিয়াজের শারীরিক অবস্থায় বেশ কিছুটা উন্নতি দেখা গেল। বড় ডাক্তারদের আপ্রাণ চেষ্টা অব্যাহত ছিল, কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। সে নিজের গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। নাদিয়া এখন প্রতিদিন নিয়ম করে তার পাশে বসত, তার সেবা যত্ন ও দেখভাল করত এবং চুপচাপ তার দিকে তাকিয়ে থাকত। তার বুকের ভেতরে এখন আর কোনো উত্তরের খোঁজ বা প্রশ্ন ছিল না, কেবল ঈশ্বরের কাছে একটি আকুল ইচ্ছা ছিল যে সে যেন এই প্রিয় মানুষটিকে আর কিছুটা সময় অন্তত দিতে পারে, যাতে সে তার এই বিশাল অপরাধের বোঝাটুকু সামান্য হলেও নিজের বুক থেকে হালকা করতে পারে। অবশেষে এই গল্পটি কোনো সাধারণ জয় বা পরাজয়ের হিসেবের মাধ্যমে শেষ হয়নি, বরং এটি এমন এক অভাবনীয় পরিস্থিতিতে গিয়ে পৌঁছায় যেখানে চরম যন্ত্রণা, বুক ফাটা অনুশোচনা এবং হারানো ভালোবাসা একই সাথে একই বিন্দুতে উপস্থিত ছিল। নাদিয়া তার জীবনের সবচেয়ে বড় ও নির্মম শিক্ষাটি পেয়েছিল যে সত্যকে বুঝতে হয়তো মানুষের একটু দেরি হতে পারে, কিন্তু সেই সত্য সামনে এলে তাকে মেনে নিতে এক মুহূর্তেও দেরি হওয়া উচিত নয়।
যদি এই হৃদয় বিদারক গল্পটি আপনাদের হৃদয় বিন্দুমাত্র ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার এবং আপনার শহরের নামটি লিখে জানান, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই গল্পগুলো কোথা থেকে কোথায় বসে মানুষের হৃদয় স্পর্শ করছে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন এক আবেগময় ও জীবনমুখী গল্পের সাথে। ততদিন পর্যন্ত সবাই খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের জীবনের মহামূল্যবান সম্পর্কগুলোকে একটু সময় দিন। বেঁচে থাকুক বিশ্বাস, বেঁচে থাকুক ভালোবাসা।